সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর তোফায়েল আহমেদ স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। এটা তাৎক্ষণিকভাবে বলা যায় যে মাত্র গতকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ শেষ হলো। এর মধ্যে আমরা দেখলাম যে গত রাতেই পিরোজপুর সহ টেকনাফ বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটনা হচ্ছে। নির্বাচন পরবর্তী, ভোট গ্রহণ পরবর্তী বলা যায়। সার্বিকভাবে আপনার প্রতিক্রিয়াটা যদি জানতে চাই। প্রতিক্রিয়া বলতে এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, আমি মনে করি যে একটু পিছনে যাওয়া দরকার। জি, আমাদের দেশে এটা নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন। তার আগে তার 8টা নির্বাচন হয়েছে। এর মধ্যে যদি ধরা যায় আপনার প্রথম নির্বাচনটা হয় 1973 সনে। তো 73 সনে সহিংসতা ছিল, কারণ ছিল 73 সনটা স্বাধীনতার পরবর্তী সময়ে এরকম নির্বাচন ব্যবস্থা তখনও গড়ে ওঠেনি, আর সবার মানুষের হাতে অনেক অস্ত্র ছিল তখন। সেই সময় 73 সনে যদি নির্বাচন দেখেন, এটা কিন্তু এইভাবে মানুষ মারা যায়নি, এক ধরনের উত্তাপ উত্তেজনা, এটা খুব টান ছিল, টেনশন ছিল। তারপরে এসে 77 এবং 83-তে এটা কিছুটা বোধহয় স্থিতিশীলতা লাভ করে নির্বাচন হয়েছে। কারচুপি কিছু হয় নাই তা না, কিন্তু এরকম একটা ভায়োলেন্ট হয়ে যায়নি নির্বাচনটা। তার পরবর্তীতে যেটা আবার এরশাদ আমলে 1988 সনে এসে নির্বাচনের একদম সমস্ত কিছুই যেন ভেস্তে গেল। এটা নির্বাচনই হয়নি। নির্বাচন নামে একটা প্রশাসন হয়েছে এবং দখল টখল এগুলো খুব র্যাম্পেন্ট ছিল 88-তে। কিন্তু তারপর থেকে আবার 92 থেকে 2011 পর্যন্ত যদি আসি 92 থেকে 2011 4টা নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলো কিন্তু খুব প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল না, এরকম ভায়োলেন্সও ছিল না, মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন বলা যায় এরকম হয়েছে। এখন 2011তে নির্বাচন এই সরকারের অধীনেই হয়েছে। এই নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল। গ্রহণযোগ্য মানে নির্বাচন তো আমাদের দেশের নির্বাচনে কিছু প্রবলেম থাকবেই, তারপরও এরকম ভায়োলেন্স ছিল না এবং অনিয়মের মাত্রা এরকম ছিল না। আচ্ছা, কিন্তু এখন এসে হঠাৎ করে এই যে গতকালকের নির্বাচনে বা শিডিউল ঘোষণার পর থেকে যেভাবে ধারাবাহিকভাবে অস্বস্তি বিরাজ করছিল সারা দেশে, যেটা কি হচ্ছে এর একটা চূড়ান্ত কালমিনেশন হলো কালকে, এবং তাও আবার নির্বাচন শেষ হওয়ার পরে ঘটনাটা প্রবল হয়ে গেল। কারণ কি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা এই, প্রথমত যখন নির্বাচনে নমিনেশন পাওয়াটাই চেয়ারম্যান, এগুলো কিন্তু সবকিছু চেয়ারম্যান নির্বাচনের কেন্দ্র করে হচ্ছে। মেম্বার নির্বাচন চেয়ারম্যান পদটাকেই সামনে রেখে কিন্তু যতগুলো ঘটনা 90% কিন্তু চেয়ারম্যানদের কেন্দ্র করে, এবং আবার তারও কিন্তু সিংহ ঘটনা হচ্ছে এক দলের ভিতরে, যে যিনি মূল প্রার্থী তার সাথে বিদ্রোহী প্রার্থী অথবা তার একটা অপোনেন্ট গ্রুপ, কোনো না কোনোভাবে এই ঘটনাগুলো ঘটেছে। কারণ হচ্ছে নির্বাচনে যখন মনোনয়ন পাওয়া গেল, মার্কা পাওয়া গেল, তখন নিশ্চিত হয়ে গেল 100% আমি নির্বাচিত হব। কিন্তু নির্বাচনের তো জটিল অঙ্ক থাকে কিছু। এখন অনেকে বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন রকম ভাবে, অথবা একটা জাল ভোট দিতে গেতে বাধাগ্রস্ত, অথবা ভোট হওয়ার পরে এক পর্যায়ে গিয়ে বাধাগ্রস্ত, বিভিন্ন রকম ভাবে তখন তারা কিন্তু মরিয়া হয়ে অ্যাটাক করেছে। তো এই ঘটনাটা যিনি মনোনীত হয়েছেন তিনি ভাবেন যে নিজ দলের যে মানে অন্য প্রার্থী দ্বারা না, ওনার তো এখন ওনার একটা বৈধতা আছে এখন নিজ দলের প্রার্থীকে ক্রাশ করে দেওয়ার। কারণ হচ্ছে তোমাকে দল দেয়নি, প্রতীক তো তার কাছে, প্রতীক তো আমার কাছে, নৌকা তো আমার, সুতরাং তোমার কোনো রাইট নেই, এরকম একটা অবস্থান কিন্তু চলে গেছে। আর এখানে হয়েছে যারা বিদ্রোহী তথাকথিত, তারাও কিন্তু কোনো সমর্থনবিহীনভাবে হয়নি, তার পিছনেও কিন্তু একটা শক্তি আছে। উপজেলার চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, কোনটার বিরুদ্ধে কোনটার সাথে কোনটার সাথে মন্ত্রী আছেন, এরকম কেউ না কেউ কিন্তু কারো না কারোর পিছনে আছে, যার ফলে তারা ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। কিন্তু অপোজিশন বলতে যাদের বোঝায় রিয়েল অর্থে মাঠের অপোজিশন বিএনপি, তারা কিন্তু মোটামুটি সরে গেছে, অনেক জায়গায় তারা নিজেরা উদ্র হয়ে গেছে মানসিকভাবে, অথবা বয়কট করেছে, এরকম কিছু একটা হয়ে গেছে। এখন ঘটনাটা হচ্ছে নিজের দলের ভিতরে ঘটনাগুলো ঘটেছে, এবং এটা নজিরবিহীন অনেকভাবে এই ইলেকশনটা। এবং আমি মনে করি এটা একটা নির্বাচন ব্যবস্থার অবনতির চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে এটা প্রকাশটা হলো এই নির্বাচনের মাধ্যমে। কারণ 2014 থেকে যে ধারাবাহিকতা, তারই এটা চূড়ান্ত একটা পর্যায়ে, চূড়ান্ত বলবো না এখন, একটা এই পর্যায়ে এটা আমরা দেখলাম। আরো সামনে কি দেখি এটা জানি না, মানে আরো 5টা ধাপ আছে। তবে এমন ঘটনাটা এমন না যে এই ধাপে 21 জন যখন মারা গেল তাহলে বাকি 5 ধাপে 5 দিয়ে গুণ করব, এই জিনিসটা তা না। এমন হতে পারে একটাও ঘটনা ঘটবে না, হয়তো এই ঘটনার পর থেকে। তো এগুলো এখন জিনিসটা খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তো সেই জন্য বলবো একদিক থেকে স্যার যে উপজেলায় তো ধাপে ধাপে হয়েছিল, সেই জায়গায় তো মানে এইভাবে হয়নি, এভাবে হয়নি। উপজেলাটা দেখেন এক একটা সময় তো একটা পরিবর্তন
একভাবে আসে এবং কৌশলটাও পরিবর্তন হয়, বিহেভিয়ারের পরিবর্তন হয়, ভোটের আচরণেরও পরিবর্তন হয়। উপজেলাতে প্রথম 2 ধাপের ইলেকশনটা মোরললেস সুষ্ঠু, এতে করে বিএনপি ভালো করেছিল। তৃতীয় ধাপ থেকে সব আর বাকি ধাপগুলোতে এসে তখন টেক ওভার করা হলো, তখন ওরা কিন্তু এটা সরে গেল। তখন তো এটা পার্টির সিম্বল ছিল না, যার ফলে ভায়োলেন্স করলেও এটা পার্টির ভায়োলেন্স হিসেবে আসেনি, আর যারা সরে গেছে তারাও অন্যভাবে চলে। এখন কিন্তু পার্টির প্রতীক থাকাতে এটার একটু অন্য কালার এসেছে, এটা কারণ রাজনৈতিকভাবে এসছে এবং এটা এক ধরনের সরকারি বা পুলিশকেও ঠিক এই প্রতীকটার উপরে কোনো আঘাত করতে তাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে 3 বার। আবার যিনি আঘাত করছেন তিনি মনে করছেন আমার একটা রাইট আছে, এখন আমার প্রাবল্য অনেক বেশি, আমার পিছনে সরকার দল সবই আমার পিছনে, তার ফলে কাউকে কেয়ার করছে না। এই রকমের একটা পরিস্থিতির কারণে কিন্তু ভায়োলেন্সটা বেশি হয়ে গেছে। এবং দেখেন যেসব জায়গায় গোলাগুলি হয়েছে, যে মানুষ প্রাণহানি ঘটেছে, ওখানে দেখা যাচ্ছে তো এটা না হলে কি হতো, না হলে কিন্তু ঘটনাটা অন্যরকম হতো, যে পোলিং প্রিজাইডিং অফিসারদের যান কিন্তু তখন প্রাণহানি করত, এবং ম্যাজিস্ট্রেট তো খুব সহজে গুলির অর্ডারটা দেয়নি, এটা অবস্থায় গিয়েই তো এটা করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তা বলেছিল যে নিরুপায় হয়েই তাকে, এবং এইবার এর সাথে একটা জিনিস বলবো, যে একটা হচ্ছে প্রথমত এই নির্বাচনটা ভীষণ রকমভাবে ইতিহাসে ব্যতিক্রম নির্বাচন। প্রথমত এত চেয়ারম্যান, এত সাধারণ সদস্য, এত মহিলা সদস্য কোনো সময় বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়নি। 54 জন ইতিমধ্যে হয়ে গেছে, আরো অনেকে হয়েছিল, তাদের পুরসভা দেখেছে। জি, তারপর সাধারণ মেম্বার 179 জন এবং মহিলাও প্রায় 54 জন, এটা নজিরবিহীন। তারপরে এই একদিনে এত মানুষ খুন হয়ে যাওয়া, এটাও কিন্তু আমাদের দেশের নির্বাচনে এইভাবে হয়নি। তারপরে এখন যে একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাবো যে নির্বাচন কমিশনের ভূমিকা এবং তাদের কি আপনি কি দেখেছেন, তারা নির্বাচনের ভোট গ্রহণের আগেও প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যে মন্তব্য বক্তব্য সেগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, দেখেছেন। আমাদের কোন চ্যানেলের কোন এসব যারা কথা বলেন, কোনো শেষ নেই, বহু কথা। এখন আমি যেটা মনে করি, নির্বাচন কমিশন বড় একা হয়ে গেছে। নির্বাচন কমিশন এমন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার সাথে দেশের সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, মিডিয়া, বিচার বিভাগ, সাধারণ ভোটার্স কেউ নেই। সবাই কিন্তু দুনিয়ার সব জায়গাতে দেখি নির্বাচন কমিশনের সাথেই থাকে, কারণ নির্বাচন কমিশনকে এবং সমস্ত ভোটারদেরকে সবাইকে ফেস করতে হয় রাজনৈতিক দলগুলোকে। তখন রাজনৈতিক দলগুলো উল্টাসিধা কাজ সব দেশেই করে, নির্বাচন কমিশন এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, এবং অন্যরা সবাই নির্বাচন কমিশনকে সহায়তা করে, নৈতিকভাবে পারুক, লিখে পারুক, বলে পারুক, তাই করে। কিন্তু আমাদের শক্তিশালী হয়ে ওঠার পিছনে এই ভূমিকাটাই কিন্তু অনেক বেশি, কারণ এটাকে শক্তি আতারও নির্বাচন কমিশন জনবলের দিক থেকে অত্যন্ত দুর্বল বলবো না, ক্ষুদ্র। আইন তাদের অনেক সহায়তা করে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানকে সমুন্নত রাখে। এইসব কারণে এর একটা অন্যরকম মর্যাদা এবং তার অন্যরকম স্ট্যাচার। এই জন্যই আমাদের আশা আকাঙ্ক্ষা সব হতাশা সবকিছু নির্বাচন কমিশনকে ঘিরে। এটা হয়তো একটু আমরা অবিচার করছি, অনেক সময় তাদেরকে এত বেশি দোষারোপ করছি, এটা অবিচার করছি। তো আমার প্রশ্ন হচ্ছে এটা, এখানে নির্বাচন কমিশন কেন একাকী হয়ে গেলেন? তারা কেন, তাদের এই শক্তিরা নিঃসঙ্গতা কেন? তারা এই নিঃসঙ্গতাটা কেন? তারা তো সবাইকে নিয়ে একটা ভালো পজিশনে থাকতে পারতেন, ইভেন সরকারকে চ্যালেঞ্জ করতে পারে নির্বাচন কমিশন তাদের কাজে। তো এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার তার ইলেকশনের আগের দিন বললেন, এক ধরনের ডিফিটিস্ট একটা মনোভাব প্রকাশ করলেন, এতে করে সবাই খুব হতাশ হয়েছে। তার প্রভাব তো মাঠে পড়ে, তার প্রভাব মাঠে পড়ে স্বাভাবিকভাবে। পরের দিন এসে উনি আবার সুষ্ঠু, শান্তিপূর্ণ কিছু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু মনে হয় যে এখানে একটু ঢাকি কথা বলা দরকার। ফ্যাক্টস যেগুলো, ঘটনা যেগুলো, সেগুলো স্বীকার করে নিয়েই বলা দরকার। তাতে করে হয় কি, ক্রেডিবিলিটি বাড়ে। এবং এটা আগের কমিশনকে আমরা দেখেছি, তারা অনেক সময় বলছে আমরা এটা পারছি না, এটা আমাদের দায় নাই, যদিও আমরা চাচ্ছি পাচ্ছি না। তারা সামরিক বাহিনী চেয়েছিল, পায় না, তারা তখন বলে যে এটা আমার দায় নাই, এখন এটা সরকারের দায়িত্ব হবে। তাহলে মানুষ কিন্তু তাদের অনেস্টির উপরে আস্থা রাখতে পারে। এখানে তারা কেন এই কথা বললেন? যখন এখন সাধারণ মানুষ তো এত টেকনিক্যালিটি বুঝবে না। সাধারণ মানুষ হবে কি, দেখা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু নেতৃবৃন্দ একটা সাংঘাতিক সম্মেলন করলেন, বা তারা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তাদের প্রতিক্রিয়ার সাথে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়ার সাথে শব্দের এবং ভাষার খুব একটা দূরত্ব থাকছে না,
এবং এইসব বক্তব্যগুলো টেলিভিশনে প্রকাশিত হওয়ার 1 ঘন্টার মধ্যেই অন্য খবর আসা শুরু হয়ে গেল, মানুষ হতভম্ব হয়ে গেল। আমার মনে হয় যে সমস্ত দেশের মানুষ এখানে কি মন্তব্য কি করবে, এটা একটা বিহ্বল করে ফেলেছে মানুষকে, এত মানুষ একসাথে মৃত্যু হয়ে যায়। তো এখন আমি যেটা বলবো, আমি স্কোয়ারলি সব ব্লেম নির্বাচন কমিশনকে দিব না, কিন্তু নির্বাচন কমিশনকে ছেড়েও দেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে এখন আমি কি হয়ে গেছে অতীতেরটা এখন বলবো না, কারণ এখন নির্বাচন হতেই থাকবে, একটার পর একটা হতেই থাকবে, 5টা পর্যায়ে এখন রয়ে গেছে। সেজন্য যেটা সাজেস্ট করবো, অনেস্টলি তাদের কাছে আশা করব, নির্বাচনের একটা বড় স্টেক থাকে রাজনৈতিক দলের, এবং এখনকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীক হচ্ছে, নির্বাচন কমিশনকে নির্বাচনী দলগুলোকে অংশগ্রহণকারী 14টা দলকে ডেকে বলতে হবে আপনাদের দায়িত্ব আছে। কারণ পলিটিক্যাল রাজনৈতিক দায়িত্ব, রাজনৈতিক ক্ষয়ক্ষতির দায়িত্ব, রাজনৈতিক বিশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশন তো বহন করতে পারবে না। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যতটুকু সম্ভব কন্টেইন করার চেষ্টা করবে, কিন্তু রাজনৈতিক দলের প্রার্থী এবং তাদের সমর্থকদেরকে কন্টেইন করা, ডিসিপ্লিনে রাখা, তাদেরকে এটা আইন শৃঙ্খলার মধ্যে রাখার জন্য রাজনৈতিক দলের কিন্তু একটা ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলো কিন্তু শুধু নির্বাচনের আগে পরে কতগুলো বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, এটা তাদের পার্ট অফ তাদের পলিটিক্স। সেজন্য রাজনৈতিক দলকে কিছু দায়িত্ব নিতে হবে। দলীয় প্রতীকে যখন নির্বাচন হয় বা রাজনৈতিক পরিচয়ের নির্বাচন হয়, তখন কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে। এবার সেই বসাটা বসেনি, আগে বসেন নাই, ঠিক আছে। এখন এই ঘটনাগুলোর পরে রাজনৈতিক দলগুলোকে ডাকেন, তাদের সাথে বসেন, এখন কোথায় কি করা দরকার, তারা কি করবেন, আপনারা কি করবেন, কারণ তারা আপনার নিবন্ধিত দল, কারণ তাদের উপরে কিছু নিয়ন্ত্রণ আপনার আছে। সুতরাং তাদেরকে তাদের যে দায়িত্ব, ঘোষিত দায়িত্ব, তাদের গঠনতন্ত্র যেভাবে আছে, তারা নিবন্ধনের শর্ত যেভাবে আছে, সেই শর্তগুলো তারা মানুক। সেজন্য তাদেরকে আপনার ডেকে বলুন, অনুরোধ করুন, এবং না হলে আপনি ব্যবস্থা নেবেন সেটাও তাদেরকে দেখিয়ে দেন কি ব্যবস্থা নিতে পারেন। এবং এইভাবে পুলিশ বাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথেও তারা কিন্তু বসে এইখানে কোথায় দূরত্ব থেকে যাচ্ছে এই জিনিসগুলো ব্রিজ করার জন্য অবিলম্বে একটা মূল্যায়ন করা দরকার। আমি যদি ভুল না করি, আরেকটা জিনিস, পৌরসভাতেও কিন্তু এই একটা দূরত্বটা ছিল, কিন্তু কত ছেড়ে কেন থাকবে এখন এইরকম এই জাতীয় ঘটনা? আমি বলবো কেন এটা ইম্পর্টেন্ট। এটা শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ব্যাপার না, আমার জাতির একটা ইমেজ, সারা বিশ্বে আমরা ইমেজ সংকটে এমনিতে আছি, এখন এগুলো আমাদের ইমেজটা নষ্ট করবে। আমরা জঙ্গিবাদ বলে বলে খালি চিল্লালে হবে না, এইগুলোকে আমরা সামাল দেবো কিভাবে? সুতরাং এগুলো পুরো জাতির জন্যই এই কাজটা করা প্রয়োজন। এবং আগামী আশা করবো যে এই যে বাকি যে পর্যায়গুলো আছে, এতে আর কোনো ভায়োলেন্স হবে না, হলেও এটা কন্টেইন করা যাবে, এটাকে আগে থেকে কঠোর হস্তে দমন করা যাবে। আর একটা কথা আমি বলবো নির্বাচন কমিশনকে এই ঘোষণাটা দেওয়ার জন্য বলবো, যেসব সিভিল অফিসার্স, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, আনসার, এই জাতীয় কিছু নিরীহ মানুষ কিন্তু ওখানে কাজ করেন, যাদের কোনো বীমা নাই, যাদের কোনো চাকরিটা পার্মানেন্ট না, তারা একটা বেসরকারি চাকরি করেন অনেকে। এই লোকগুলো অনেক দায়িত্বশীলতার সাথে অনেক কাজ করেছেন। এই গত নির্বাচনও দেখা গেছে এত কিছুর মধ্যেও তারা রক্ষা করেছেন, চেষ্টা করেছেন, সাহসী ভূমিকা নিয়েছেন। তাদেরকে আরো সাহস দিতে হবে, তাদের নৈতিক মনোবল চাঙ্গা রাখার ব্যবস্থা করতে হবে। যারা কাজ করে নাই, যারা পালন করেন, তাদের যেমন তিরস্কার দরকার, শাস্তি প্রাপ্য, এইগুলোও কিন্তু চিহ্নিত করে কিছু ভালো কাজ যারা করেছেন তাদেরকে আপনি টাকা পয়সার পুরস্কার না, তাদেরকে রিকগনিশন দিতে পারেন। তো এই রিকগনিশনগুলো দেওয়া দরকার, তাহলে কিন্তু মানুষের মনোবলটা চাঙ্গা হবে, কারণ তারা খুব ইম্পর্টেন্ট দায়িত্ব একটা পালন করেন। অনেকগুলো প্রিজাইডিং, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং, পোলিং অফিসার আহত হয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদেরকে কিন্তু এগুলো ক্ষতিপূরণ দেওয়া উচিত। দলীয় প্রতীকের নির্বাচন বা রাজনৈতিক পরিচয়ের নির্বাচনের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কতটা ফলপ্রসূ হবে বা কতটা কাছাকাছি যাবে বলে মনে করলেন প্রথম ধাপের নির্বাচন দেখে? দলীয় প্রতীকের নির্বাচন তো পৌরসভাতেও হয়েছে, এখানে হচ্ছে। দলীয় প্রতীকের নির্বাচনটা পিছানার, এটাকে আর আন্ডু করা বোধ যাবে না। এটা আমরা প্রথম থেকে বলেছি, আপনার এই প্রোগ্রামে বলেছি, এতটুকু ইজ নট এনাফ যে এখন থেকে সকল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে। এটার সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে। একটা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের বিষয় জড়িত আছে। তারা লোকাল লেভেল পর্যন্ত তার পার্টি সংগঠনগুলোকে সঠিকভাবে তৈরি করে এবং পার্টি ক্যান্ডিডেট মনোনয়নের ক্ষেত্রে এটা ডেমোক্রেসির চর্চা করতে হবে, তাহলে এই বিদ্রোহী এইরকম আভ্যন্তরীণ গোলযোগগুলো হবে না। দ্বিতীয় হচ্ছে এই যে আজকে আমি প্রথমে শুরুতে আপনি বলেছেন যে যত গন্ডগোল তার 90% কিন্তু চেয়ারম্যান ক্যান্ডিডেটটাকে সামনে নিয়ে। আমি তো এটা বহুদিন আগে থেকে বলছি, ইলেকশনটাকে এক্সপেন্সিভ করে ফেললো এই চেয়ারম্যান নির্বাচন, এবং ইলেকশনটাকে এক্সপেন্সিভ নট অন দি সেন্স দ্যাট
প্রার্থীর খরচ না, এই জানমাল থেকে আরম্ভ করে সবকিছুর মধ্যে এক্সপেন্সিভ করে ফেলেছে এবং পুরো পরিষদটাকে এক ধরনের এখন একতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এই চেয়ারম্যান সিস্টেমটা। এটাকে পার্লামেন্টারি সিস্টেমে কনভার্ট করলে এই জাতীয় সন্ত্রাসের পরিমাণটা কমবে। কিভাবে আমি আপনাকে বলছি ব্যাখ্যা করে। প্রথমত, এক ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন হবে না। একটা দলের তখন স্কোপ থাকবে 10 জন 13 জন নমিনেশন দিতে পারবেন। 13 জনকে নমিনেশন দেন, যারা এখন 13 জনই তখন আপনার দলের নেতা। এইবার যখন 13 জন নির্বাচনটা এক পর্যায়ে হয়ে গেল, এইবার আসবে একজনের প্রশ্ন, আচ্ছা চেয়ারপারসন কে হবেন। তখন কিন্তু 13টা যদি মনে করেন এখন আমার আসন থাকে একটা ইউনিয়ন পরিষদে, 13 জনের মধ্যে হয়তো আপনার দল পেল 7টা, আরেক দল পেল 6টা, আরেক অথবা 6টা 5টা 8টা, এরকম বহু রকম হতে পারে। যারাই মেজরিটি তারা ধরে নেবে যে আমাদের থেকে চেয়ারম্যান হবে। এখন কে হবেন এইটা পার্টি হাইকমান্ড ডিসাইড করতে পারবে, অথবা তাদের মধ্য থেকেই এর আগে থেকেই ওই 7 জনের মধ্যে সমঝোতা করে তাহলে আর এই জাতীয় মারামারির স্কোপটা কমে যাবে। আমি দেখেছি অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গলে, কেরালায়, ত্রিপুরাতে। আমি দেখেছি তাদের টাকার খেলাটাও হবে না, খরচ কমে গেছে। একটা মহিলা বললো আমার 1200 টাকা খরচ হয়েছে, অনেক হিসাব করে বলতে হলো তাকে কে কত দিয়েছে। এখানে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে পরিবার মোটরসাইকেল এবং মাইক্রোবাস গাড়ি এগুলো প্রয়োজন থাকবে, এটা অটোমেটিক্যালি এক ধরনের একটা এটার উপর পানি ঢেলে দিলেন এক বালতি আপনি। এই জায়গায় না, এই যে এই জাতীয় করতে গেলে আপনি ইলেকট্রাল রিফর্ম করতে হবে, আবার সংগঠনটাকে সংস্কার করতে হবে। সংগঠনটা কিরকম হবে এগুলো করার পরে যদি করতেন তাহলে কিন্তু এর একটা মিনিংফুল হতো। এখন করে কিন্তু এটা পার্টির লাভবান হয় নাই, ইউনিয়ন পরিষদটা তার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের যে একটা গ্রহণযোগ্যতা ছিল এই ইলেকশনে, ইউনিয়ন পরিষদ অ্যাজ প্রতিষ্ঠান তার স্থানীয় সরকারের এই গ্রহণযোগ্যতাটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে এবং অনেক দুর্বল হয়ে গেল ইউনিয়ন পরিষদ। কিন্তু এই জায়গা থেকে তো আপনি যেটাই বললেন আলডু করা যাবে, এই জায়গা থেকে সরে আসা সম্ভব না। তো এখন সরতে হবে। তবে ইউনিয়ন পরিষদ তো মানে স্যার অনেকবার সংস্কার হয়েছে না, কোনো সংস্কার হয়নি। না এখন না, মানে একদম শুরু থেকে বিভিন্ন হয়েছে। মৌলিক গণতন্ত্রের সময় আইফোনের সময় একরকম ছিল, তার আগে একরকম ছিল। বাংলাদেশ হওয়ার পর যা ছিল এখানে বড় পরিবর্তন, বাংলাদেশ হওয়ার পর আর পরিবর্তন হয়েছে। একটা মহিলার যে প্রতিনিধিত্বটা এটা নতুনভাবে যুক্ত হয়েছে সংরক্ষণ আসন, এবং পরিবর্তন অনেক হয়েছে গ্র্যাজুয়ালি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে এখানে অর্থের প্রবাহটা অনেক বেড়েছে, আগে এত অর্থ পেত না। অনেক আইন কানুন হয়েছে তাদের, কিন্তু কথা হচ্ছে মূল নেতৃত্বের জায়গাটা যদি সংস্কার না করি, সংগঠনটাকে যদি আমি নতুনভাবে রিঅর্গানাইজ না করি, তাহলে এগুলো কিন্তু ভালো ফল দিচ্ছে না, এগুলো ফল দিবে না। এবারে আমি এই প্রচারের সময়কালে ঢাকা বাইরে গিয়েছিলাম, তখন অনেকে মানে একদম সরকার দলীয় এবং মানে যারা সংসদের বাইরে আছে সেই ধরনের সমর্থকদের সাথে এবং দলের নেতাদের সাথে কথা বলেছি, স্থানীয় নেতাদের সাথে। তারা বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, যে আগে তো ভালোই ছিল একজন চেয়ারম্যান, এখন তো এই যে সার্টিফিকেট নিতে যাবে দলের লোক ছাড়া তো কাউকে সার্টিফিকেট দিবে না। আগে তো কার ছেলে কোন বাড়ির জেরে সার্টিফিকেটটা দিত, এখন বলবো যে আমার দলের লোক কিনা। এই জাতীয় সমস্যাগুলো, সামাজিক সমস্যার কথা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, যেটা ইউনিয়ন পরিষদের অনেকগুলো চরিত্র আছে। একটা হচ্ছে এটা সামাজিক চরিত্র, এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এখন এটার সামাজিক চরিত্রটা নষ্ট হয়ে গেল, সামাজিক গ্রহণযোগ্যতাটা কমে গেল, বিচার করার যেসব তাদের লেজিটিমেসি ছিল সেটা এরোডেট হয়ে গেল। পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে এটা এক দলের প্রতিষ্ঠান হয়ে গেল, একটা দলের অফিস হয়ে গেল। আপনি এখন কি করবেন? দলের অফিস না করে বলবো ইউনিয়ন পরিষদ অফিসই আমার দলের অফিস, দলের প্রতিনিধি। এখন আসুন ডেভেলপমেন্ট এবং এজেন্সি ফাংশনের মধ্যে এসে কি করবে? এখন যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা ছিল সেটা থাকবে না। ওভারঅল যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ লেভেলে, ওই গ্রাম লেভেলে একটা সামাজিক ভারসাম্য রক্ষাকারী প্রতিষ্ঠান হিসেবে যে এটার ভূমিকা ছিল, সে ভারসাম্য নষ্ট হবে। কেন নষ্ট হবে? এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই প্রতিনিধিটা ইলেকশনে নমিনেশন পেলেন, ওনার সেরকম একটা দলের ভিতরে প্রথম গ্রহণযোগ্যতাটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, বিদ্রোহী আসে। বাকিদের প্রশ্নটা পরে। এখন যেটা হচ্ছে যে বিজিডি বিজিএফ কার্ড থেকে আরম্ভ করে সেফটি নেটের বিতরণ, এটা তার ভোট ব্যাংকের বাইরে এসে যাবে না। তাহলে দলের বাইরে ভোট ব্যাংকের বাইরে যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে এখানে সামাজিক ন্যায় বিচার সুবিচার এগুলো সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি যখন প্লুরালিজম আনবেন, যে পার্লামেন্টারি সিস্টেম ইলেকশনটা করে ফেলবেন, তখন এখানে সব দলের মানুষ কিন্তু ওর ভিতরে থাকবে। হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন স্যার, যে এই যে সামাজিক নিরাপত্তার বিষয় বা এই যে আমাদের বার্ষিক কর্মসূচির যে খরচগুলো আছে, সেখানে কোন এলাকায় তার দলের লোক বেশি, সে এলাকায় রাস্তাটা আগে করবে, কালভার্টটা আগে করবে। হ্যাঁ, তাহলে এটা সামাজিক ভারসাম্য, ডেভেলপমেন্ট ভারসাম্য অনেক কিছু বিঘ্নিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। কারণ আমার দলগুলোকে আমরা ওইভাবে পরিশীলিত করতে পারিনি ওই লেভেল পর্যন্ত। এখন যেমন দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা দলের নেতা এক জিনিস আর স্টেটম্যানশিপ আরেক জিনিস। স্টেটসম্যানশিপ আমরা দুঃখজনক হচ্ছে আমাদের স্টেটসম্যানশিপটা আসলো না।
সাধারণ সদস্যদের অবস্থা জি, এটা খুব ইন্টারেস্টিং। এই বিষয়টাই আপনার এই প্রোগ্রামে ছাড়া কোথাও আলোচনা হয় না। এখন একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য, 3 জন মহিলা সদস্য, এদের নিয়ে পরিষদ। এখন আমরা সমস্ত সারা দেশ এক চেয়ারম্যানকে নিয়ে এত ব্যস্ত, মেম্বারদের নিয়ে কোনো কিছু ভাবছি না। কিন্তু মেম্বাররাই কিন্তু নির্বাচন ইউনিয়ন পরিষদের প্রাণ। এরাই কিন্তু এলাকায় থাকেন, এরাই কিন্তু এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় কিন্তু কাছে পান, মানুষের সাথে মিশে থাকেন। চেয়ারম্যানরা অ্যাবসেন্টি, চেয়ারম্যানরা ব্যবসা বাণিজ্য করেন, বড় রাজনীতি করেন, তারা এগুলো নিয়ে থাকেন। বাইরের সংযোগ রক্ষা করেন, কারণ বাইরের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু। মেম্বারদের মধ্যে একটা জিনিস ইন্টারেস্টিং, আমি এখনো জানি না, এটা জানতে হবে। আমি কয়েকটা জায়গাতে একটু কেসের মতো করে দেখার চেষ্টা করছি এটা, যে মেম্বারদের মধ্যে পুরনো মেম্বার কি পরিমাণ ফেরত আসছে, নতুন মেম্বার কি কতটা যোগ হচ্ছে, এটা একটা দেখার বিষয়। কারণ মেম্বারদের একটা সলিড ফাউন্ডেশন আছে। আমি কিছু কিছু এলাকায় দেখেছি, সেটার মধ্যে দেখা যাচ্ছে 18 জন মাত্র পুরনো চেয়ারম্যান, 54 জনের মধ্যে 18 জন পুরনো চেয়ারম্যান। জেলার হিসাব না, 4টা জেলার 54টা ইউনিয়নের একটা হিসাবে, ওখানে 54টার মধ্যে মাত্র 18টা হচ্ছে পুরনো লোক ফিরে আসছেন আবার, এটা কম না। 18 জন আর 35 জন নতুন। এর মধ্যে 41 জন আওয়ামী লীগের, বিএনপির 7 জন, জামাতের 1 জন। কিন্তু জামাতে যারা দাঁড়িয়েছে তারাও ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই দাঁড়িয়েছেন। তো এখন পুরনো লোকজন মেম্বারের মধ্যে ফিরে আসার সম্ভাবনা বেশি। মেম্বারদের মধ্যে পুরনো মেম্বার আবার নতুনভাবে আসার সম্ভাবনাটা বেশি। এবং তাদের মধ্যে এমন এমন কিছু লোক আছে, এরা দিনের মধ্যে প্রায় 12-14 ঘন্টা মানুষের সাথেই কাটান, কিন্তু বিভিন্ন রকম বাজারে কাটার। কিন্তু আইনগতভাবে পরিষদ ব্যবস্থাপনায় এরা যারা করেন, এটা কিন্তু পরিষদের বাইরে তার কাজ সে করে। পরিষদ এটা রেকর্ড হয় না, সে কত সময় দিচ্ছে, কত টাকা তার পকেট থেকে খরচা করছে, কতটা বিয়েতে অ্যাটেন্ড করছে, কতটা জানাজায় অ্যাটেন্ড করছে, হ্যাঁ, কতটা বিরোধ মীমাংসা করছে, এগুলো কিন্তু কোনো রেকর্ড রাখা হয় না। এগুলো এরা করেই যাচ্ছে, এটা তাদের একটা মজ্জাগত হয়ে গেছে। আরো খুব মানে নগণ্য অবস্থা থাকেন হচ্ছে সংরক্ষিত আসন সদস্য। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো রিফর্ম দরকার। এগুলোর জন্য কনক্রিট প্রস্তাব কিন্তু আমরা করেছি। এখন যে অবস্থায় কিন্তু এখন মেম্বাররা আছেন, তাদেরও কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট দরকার আছে। এখন এই কোয়ালিটির লোক কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে আধুনিক একটা ইউনিয়ন পরিষদের উপকার বেশি হবে না। সেই জন্য এই কোয়ালিটি ডেভেলপ করতে হবে, এই মেম্বারদের ভূমিকা বাড়াতে হবে, ক্ষমতাও বাড়াতে হবে, কাজ দিতে হবে। এবং চেয়ারম্যানকে মেম্বারদের একজন করতে হবে, চেয়ারম্যান সামবডি, এগুলো অ্যাবাভ অল দি মেম্বার্স, এই সিচুয়েশনটাকে থেকে ওভারকাম করতে হবে। এবং এই যে দুই পক্ষের মানে এই যে দূরত্বটা, এই দূরত্ব রাখা যাবে না। তাহলে এই জন্যই এখন এখন তো অনেক দূরত্ব মানে কি, এখন চেয়ারম্যান তো অনেক ক্ষেত্রে মেম্বারদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। অনেক চেয়ারম্যান মাসের পর মাস মিটিংও করছেন না, উনি তার নিজের মতো করে দিচ্ছেন। কোনো সময় গিয়েছে একটা মিটিং এর রেজলিউশন বই দেখেছি আমি, এটা খালি থাকে, খালি সাইনগুলো করে দিয়ে চলে যান, সিদ্ধান্তটা পরে উনি লিখে নেবেন। হ্যাঁ, এরকম অবস্থা হচ্ছে অনেক জায়গায়। তো আমি যেটা বলছি, এই অবস্থার মধ্যে এই আধুনিক এইরকম বর্তমান একটা সময়ে 21শ শতাব্দীতে এই জাতীয় একটা গুরুত্বপূর্ণ, যেখানে সরকারেরও নিজের ভাবনা পরিকল্পনা বা সরকারের অনেকগুলো ভাবনা পরিকল্পনা কিন্তু ওদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের কেন্দ্র, হ্যাঁ, ওদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ওদেরকে এগুলো বোঝার মতন ক্ষমতা তাদের থাকতে হবে। ক্ষমতা মানে বোঝার ক্ষমতা, তার দৃষ্টিভঙ্গি, এগুলোর মধ্যে পরিবর্তন দরকার। এটা উন্নত হবে কখন? যখন আপনি সরাসরি চেয়ারম্যান ইলেকশন করবেন না, যারা চেয়ারম্যান ইলেকশন করতে প্রত্যাশী তাদেরকে মেম্বার হতে হবে আগে, তখন কিন্তু কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো কিন্তু মেম্বার হবে, তখন কিন্তু এটা ভাইব্রেন্সি আসবে। সে জানে না যে সে মানে সে জানবে যে যদি সদস্য না হয় তাহলে সে চেয়ারম্যান হতে পারবে না। আচ্ছা, চেয়ারম্যান মানে সব কাজ না, তখন কাজগুলোকে ডিসেন্ট্রালাইজ ভাগ করতে হবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটিগুলো যে কাজ করে না, তখন কিন্তু এই কমিটির প্রধান যখন করবেন, তখন তার একটা ভূমিকা কিন্তু সে পাবে। সব চেয়ারম্যান হলে সব ভূমিকা পালন করতে হবে তা না। এখন যারা মেম্বার আছেন তারা কিন্তু কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা অনেকের নাই, পারছে না। এই প্রবলেমগুলো আওতাধীন তো অনেক কমিটি হতে পারে। হ্যাঁ, এখন আছে, এখন কমিটি আছে অনেক, কিন্তু এই কমিটিগুলো ফাংশন করছে না, কারণ যারা সদস্যরাই তাদের সেই যোগ্যতা, সেই সক্ষমতা নাই, এটা বুঝে না এটা। আর একটা অসুবিধা হচ্ছে, ইউনিয়ন পরিষদের কর্মচারী নাই, নিজস্ব কোনো কর্মচারী নাই। এখন যদি আপনি পশ্চিমবঙ্গ, কেরালা বা অন্যান্য জায়গায় দেখেন, এদের 8-10 জন, 15 জন, 30 জন পর্যন্ত কর্মচারী আছে। অনেকগুলো জিনিস সংস্কার না করে আমরা শুধু নির্বাচনের উপরে হুমড়ি খেয়ে পড়ছি। নির্বাচন হলে সব সমস্যার সমাধান, এটা ঠিক নয়। এবং নির্বাচনটা করতে গিয়ে এখন এমন একটা লেজে গোবরে করলাম, এমন একটা অবস্থা সৃষ্টি করলাম যে প্রতিষ্ঠানটার যে ঐতিহ্য ছিল সেটাও নষ্ট করে দিচ্ছি। এবং সেই জায়গা থেকে আগামী 5 ধাপে খুব বেশি উত্তরণ ঘটবে কি? আগামী 5 ধাপে এখন যদি রিয়েল অর্থে এখন যা ঘটেছে, দুঃখজনক ঘটনা থেকে যদি আমরা সবাই মনে করি যে একটা সংকটে আমরা আছি,
এই সংকটটার স্বীকৃতি লাগবে। কেউ যদি মনে করে না এটা আমার শক্তি, এই যে ইলেকশনটা হচ্ছে জবরদস্তি আমরা হয়ে যাচ্ছি, এটা আমার শক্তি, এটা কোনো সংকট না, সংকটটা হচ্ছে ওই বিএনপির, ওই সংকট হচ্ছে আর একটা দলের, আমার সংকট না, তাহলে কিন্তু এটা এক জিনিস। আর যদি মনে করেন এটা জাতীয় সংকট, এটা রাজনৈতিক সংকট, এটাকে রাজনৈতিকভাবে উত্তরণ ঘটাতে হবে, রাজনীতিকে পরিশীলিত করতে হবে, রাজনীতিকে সভ্য সংস্কৃত করতে হবে, নির্বাচনটাকে স্বচ্ছ করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধি আসাটা নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। তাহলে কিন্তু এখনো সময় আছে, এখনো সময় আছে। নির্বাচন কমিশন একা করতে পারবে না, না, নির্বাচন কমিশন একা করতে পারবে, তবে নির্বাচন কমিশনকে লিড নিতে হবে। নির্বাচন কমিশন একা করতে পারবে না, বাট নির্বাচন কমিশন হ্যাজ টু টেক দ্য লিড। হ্যাঁ, সবাইকে নিয়ে আসা, আমি যেটা বললাম যে একাকিত্বে যে ভুগছেন। কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু সেই আস্থায়, মানে ভোটারদের বা জনগণের কথা বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে তো আবার সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা একটা উই আর ইন ক্রাইসিস। এতগুলো লোকের মৃত্যু, ইলেকশনের চেয়ে এই লোকের মৃত্যু কিন্তু অনেক অনেক বেশি বেদনাদায়ক। আমি ইলেকশনে কি ডেমোক্রেসি পাবো জানি না, কিন্তু 21টা মানুষের জীবন কত ভাগ ভোট পড়েছে সেটা বিষয় না, এটাও বিষয় না, কারণ যে ভোট যে কত ভাগ পড়েছে এটা নিয়ে গর্ব করার কিছু নাই। কারণ এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে, সে তৈরির প্রক্রিয়াটা আমি বিশ্বাস করি না, এই তৈরির প্রক্রিয়ার উপর কোনো আস্থা নাই, এই সংখ্যাটাকে আমি বিশ্বাস করবো না, এবং এই সংখ্যাটার কোনো গুরুত্ব নাই অনেকের কাছে, আমার কাছেও নাই। সুতরাং সংখ্যাটা বেশি না, 21টা প্রাণ যে গেল, এই সংখ্যাটা কিন্তু অনেক অ্যাবসলিউট সংখ্যা। এই সংখ্যাটা কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন যে ইউনিয়ন পরিষদের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা নষ্ট হয়েছে। ঐতিহ্য, ইতিহাস এবং তার যে ভূমিকা, এটাকে যে সঠিক রাখতে হয়, এখানে একটা ভালো নির্বাচন করতে হবে এবং সেটা আগামী 5টি ধাপে কতটা হয়, 5টি ধাপে হওয়ার জন্য এখনই একটা মূল্যায়ন দরকার। এবং ওই নির্বাচনের যে সময়টা আছে, ইন বিটুইন সময় আছে, এর মধ্যে রাজনৈতিক দলকে কিছু দায়িত্ব, নির্বাচন কমিশনের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হোক যে আপনারা এই কাজগুলো করতে হবে আপনাদের করার। এই আর পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের মরাল বুস্ট আপ দরকার, তারা তো এরকম অবস্থার মধ্যে আতঙ্কিত থাকবেন। এবং সেই কাজটি কতটা করতে পারে সেটা করতে হবে, এটা কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। এবং এর থেকে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ স্যার, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।